তিথির আদিকে বিয়ে করতে চাইলে বাড়ির সবার সামনে তিথিরকে উচিত শিক্ষা দিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদির বাবা আদিকে বলতে থাকে, আদি চল, তুই এখন আমার সাথে থানায় যাবি। তখন আদি বলে, কেন? কেন আমি থানায় যাব? তখন আদির বাবা বলতে থাকে, হ্যাঁ, তুই আনন্দের নামে কমপ্লেন করবি। বুঝতে পেরেছিস? তখন আদি বলতে থাকে, না, তোমাদের কথা যে আমাকে মানতে হবে সেরকম কোনো আমার তো কোনো দায়িত্ব নেই। তখন এই কথা দিয়ে আদির বাবা বলতে থাকে, আমি যেটা বলেছি সেটাই হবে। তুই এখন আমার সাথে যাবি। এই মেয়েটা আমাদের বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, সেটা তো হতে পারে না। ওকে তো আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। না, কিছুতেই ছেড়ে দিতে পারি না। ওর উপর বদলা তো নিতেই হবে। আর আমাদের সম্মান হানি হওয়ার সেটার জন্য তো আমরা মানহানির একটা মামলা করব। তখন এই কথাতেই বিজয় বলতে থাকে, প্লিজ তোমরা সবকিছু না জেনে এরকম করে বিচার করো না, ছেলেটার উপরে এভাবে সবটা চাপিয়ে দিও না। দিও না তোমরা। তখন ঠাম্মি বলতে থাকে, না দাদু ভাই, তুই যাবি না, কিছুতেই যাবি না। তখন আদি বলতে থাকে, না, ওদের কথায় আমি কেন যাব? আমি এখনো কোনো কিছুর প্রমাণ পাইনি। আর তাছাড়া ওনারা যা কিছু বলছে সবকিছু আগে প্রমাণ হোক যে হ্যাঁ সবকিছু সত্যি, আনন্দীকে খুঁজে পাই, তারপরে না হয় সবকিছু দেখা যাবে। তার আগে আমি কারো কোনো কথা শুনবো না, কোথাও যাব না। এই বলে আদি সেখান থেকে চলে যেতে লাগলে আদি দাদা বলতে থাকে, আদি সবকিছুর ভার তুই বইতে পারবি তো? তুই কি মনে করিস এ বাড়িটা তোর একা? সম্মান মান সম্মান কি তোর একার? তখন আদি বলতে থাকে, শোন, কারো কোনো কথা আমি শুনতে চাই না। বুঝতে পেরেছিস? আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। এই বলে আদি সেখান থেকে চলে যায়। তখন আদির বাবা বলতে থাকে, ও যাক বা না যাক, আমি তো যাবই। তখন এই কথাতেই ঠাম্মি বলতে থাকে, ও চলে গেছে একদম ঠিক কাজ করেছে। এখনো এই বাড়ির বউ আনন্দী, তোরা এ বাড়ির বউকে নিয়ে এরকম কথা কি করে বলিস? সেটাই তো আমি বুঝতে পারি না। তখনই আদি দাদা বলতে থাকে, ঠাম্মি, তুমি এখনো ওই মেয়েটাকে এ বাড়ির বউ বলছো? কোন সাহসে বলছো বলো তো? এই মেয়েটা এত কিছু করলো। তখনই বিজয়া বলতে থাকে, ওর ব্যাপারে না কোনো কিছুই না এখনো প্রমাণ হয়নি। তাহলে তোমরা কেন এইসব কথাগুলো বলছো কেন? কোনো কিছু প্রমাণ না হলে কারো ব্যাপারে কিচ্ছু বলা উচিত নয়। তখন এই কথাতেই আদির বাবা বলে ওঠে, তোমরা চুপ করবে? তোমরা চুপ করো। এসব কথা আমার একদম শুনতে ইচ্ছে করছে না, একদম না। ওই মেয়েটার কোনো কথাই আমি শুনতে চাই না। ওইদিকে দেখা যাবে আদি হসপিটালে যায়। তখনই ডক্টর সেনের ছেলেকে নিয়ে আসে। আনলেই আদিকে খুঁজতে থাকে। তখন আদি বলে, কি হয়েছে? তখনই ডক্টর সেনের বউ বলতে থাকে, দেখুন না ডক্টর, আমার ছেলেটার কি অবস্থা। ওর হার্টের সমস্যা আছে। আসলে ও না নিঃশ্বাস নিতে পারছে না, কথাও বলতে পারছে না। তখন আদি বাচ্চাটাকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু বাচ্চাটা কিছুই বলে না। তখন আদি বলতে থাকে মনে মনে, কি ব্যাপার, এই বয়সে তো এরকম হওয়ার কথা নয়। তারপরে আদি ছেলেটাকে হসপিটালে ভর্তি করতে বলে আর বলতে থাকে যে বাকিটা আমি দেখে নিচ্ছি। এই বলে ভর্তি করতে বলেই আদি ভিতরে চলে যায়। তারপরেই নার্সের থেকে সব খবরাখবর নিয়ে আদি আনন্দের কথাগুলি ভাবতে থাকে। আনন্দের কথাগুলো ভেবে অস্থির হয়ে যায় আর বলতে থাকে, কোথায় চলে গেলেন আনন্দি? এভাবে উবে গেলেন আপনি? একটা মানুষ ভ্যানিশ হয়ে যেতে পারে এভাবে? আপনি কোথায়? আপনাকে আমি কেন খুঁজে পাচ্ছি না এখনো? কেন খুঁজে পাচ্ছি না? এই বলেই থানায় ফোন করে আদি। ফোন করে আনন্দের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা সেটা জিজ্ঞাসা করতে থাকে। তখন অফিসার বলতে থাকে, না, কোনো খোঁজ পাইনি আমরা। তখন আদি পুরো ভেঙে পড়ে। তারপর যেখানে আনন্দী নার্সিং করতো সেখানেও ফোন করে। ফোন করে খবর নেয়। কিন্তু সেখান থেকেও বলে, না, আসলে আপনি ঠিক আছেন তো? আপনার পুরো ব্যাপারটাই আমি দেখলাম। কিন্তু আনন্দী তো এখানে আসেইনি। কোনো ওর তো কোনো খোঁজই নেই। তখন আদি পুরো ভেঙে পড়ে আর বলতে থাকে, কেন আমি এটা করছি? কেন? একটু আগেও তো আমি নিজেকে বুঝালাম যে না, আনন্দীর ব্যাপারে আমি আর কোন রকম কোনো খোঁজ নেব না। কিন্তু আমি কেন নিজেকে সামলাতে পারছি না। আনন্দী, আপনি কোথায় চলে গেলেন? এই বলে আদি খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে তিথিরকে নন্দিনী বলতে থাকে, তিথির, আজকে রাতটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তোমাকে আমি যেটা বলেছি সেটাই করো। তখন তিথির বলতে থাকে, কিন্তু ম্যাডাম, আদি তো কিছুতেই আমাকে মেনে নিতে পারছে না। তখন নন্দিনী বলে, মেনে নিতে পারুক বা না পারুক, তুমি তো ওকে ভালোবাসো। তাহলে তুমি ওকে কনভিন্স করবে। তুমি ওকে মেনে নিতে বাধ্য করবে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু সুযোগ। তখন তিথি বলতে থাকে, আনন্দী, আনন্দী না আসলে তো আদি কিছুতেই কিছু বিশ্বাস করছে না। তখন নন্দিনী বলতে থাকে, আনন্দী আর কখনো আসবে না। বুঝতে পেরেছো? কখনোই আসবে না। তখনই নন্দিনী তিথির কি বলতে থাকে, আসলে ও ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে তো, তাই কি করে আসবে? হয়তোবা ঘুরছে ফিরছে। তখন তিথির বলে, আচ্ছা ম্যাডাম, সত্যিই কি আনন্দী আর ফিরবে না? তখন নন্দিনী বলে, না, ফিরবে না। তুমি যাও, তোমাকে আমি যেটা করতে বলেছি সেটা করো। আজকের রাতটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই বলে তিথিকে আদির কাছে পাঠিয়ে দেয় নন্দিনী আর মনে মনে হাসতে থাকে। ওইদিকে আদি খুব কষ্ট পেতে থাকে। ঠিক তখনই সেখানে মিডিয়ার লোকজন চলে আসে। এসে বলতে থাকে, আচ্ছা স্যার, আপনার ওয়াইফ আনন্দী ঘোষ এখন কোথায়? কোথায় সে? তার কোনো খোঁজ পাওয়া গেছে? তখন আদি বলতে থাকে, না, ওকে তো আমিই খুঁজছি। খোঁজ পাওয়া যায়নি এখনো।
তখনই মিডিয়ার লোকজন বলতে থাকে, তার মানে কি আপনি টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছেন, প্রমাণ লোপাট করে ফেলেছেন? তখনই আদি মিডিয়ার লোকজনের উপর রেগে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনারা? আপনারা আমার কাজের জায়গায় কেন এসেছেন? কেন এসেছেন আপনারা? তখনই মিডিয়ার লোকজন নানান প্রশ্ন করতে থাকে। তখন তিথি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, আপনারা কি চাইছেন বলুন তো? সিকিউরিটি, সিকিউরিটি। তারপরে আদিকে সেখান থেকে তিথি নিয়ে চলে যায়। তারপরে মিডিয়ার লোকজনদেরকে সিকিউরিটি সেখান থেকে বের করে দেয়। ওইদিকে আদিকে নিয়ে তিথির একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে খুব সুন্দর করে সাজানো সবকিছু। তখন আদি বলতে থাকে, তিথির তুই এখানে কেন নিয়ে আসলি? তখন তিথির বলতে থাকে, দেখ তোর মনটা ভালো নয়, তাই তোর মনটা যেন একটু ভালো লাগে, একটু ফ্রেশ লাগে, সেজন্য তোকে এখানে নিয়ে আসলাম। তখন আদি বলে, তিথির এগুলো করার কোনো দরকারই ছিল না। আমি জানি এগুলো তুই পার্সোনাল ভাবে করিয়েছিস। কেন করিয়েছিস? তখন তিথি বলে, আমার ভালো লাগে তাই। দেখ তোর কিসে ভালো লাগবে না লাগবে সেটা তো আমি জানি। তখন আদিকে বসায় তিথির। তারপরেই তিথির বলতে থাকে, আমি তোকে সেই কবে থেকে ভালোবাসতাম আদি। আমি আজকে সবকিছু নিজের হাতে করেছি। তখন আদি বলতে থাকে, দেখ এগুলো বলিস না তিথির। তখন তিথি বলে, না আমাকে বলতে দে, প্লিজ বলতে দে। আজকে আমার মনের কথাগুলো সব বলতে দে। এই বলেই একটা আংটি নিয়ে আদির সামনে বসে পড়ে তিথির আর বলতে থাকে, আমি তোকে সে কবে থেকে ভালোবাসি। এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। শুধু আমার জায়গায় তোর হওয়ার কথা ছিল। যাক, যাই হয়েছে, সে আমি হই বা তুই হোস, তুই প্রপোজ করিস বা আমি করি, সে একই তো কথা। তখন আদি বলতে থাকে, তিথির প্লিজ নিজেকে সামলা। কেন এরকম করছিস? আমি একজন বিবাহিত পুরুষ, তুই প্লিজ এরকম করতে পারিস না। তখন তিথির বলে, তুই এখনো কি সেই কথাটা নিয়ে বসে থাকবি বল? তোর ওই বিয়েটা কোনো বিয়ে ছিল না। তখন আদি বলতে থাকে, দেখ আমার বিয়েটা বিয়ে ছিল বা না ছিল সেটা আমি জানি। প্লিজ এই নিয়ে বাড়াবাড়ি করবি না। তখন তিথির বাড়াবাড়ি করতে লাগলে আদি তিথিরকে আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে, প্লিজ এরকম করবি না। ঠিক তখনই সেখানে মিডিয়ার লোকজন চলে আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার স্যার, আপনি এখানে ওনার সাথে? আপনি কি তাহলে ওনাকে বিয়ে করতে চলেছেন? আপনার ওয়াইফ, তাকে পাওয়া যাচ্ছে না আর আপনি এই সময় বিয়ে করবেন? তখনই আদি রেগে যায় আর বলতে থাকে, কি বলতে চাচ্ছেন আপনারা? ঠিক তখনই তিথির সেখান থেকে আদিকে নিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে আদিকে বাড়িতে নিয়ে গেলে আদির বাবা বলতে থাকে, দেখ আদি, তোকে তিথির ভালোবাসে আর তিথির একজন ডক্টর, আমাদের আমাদের সোসাইটির সাথে ওর মিলে, তাই প্লিজ তুই ওকে বিয়ে কর। তখন আদি বলতে থাকে, মানে কি, কি বলতে চান আপনারা? আপনাদের সব কথা আমি মেনে নেব নাকি? তখনই এক একজন এক এক ভাবে আনন্দীর নামে দোষারোপ দিতে থাকে। তখন আদি বলতে থাকে, আমার না এইসব কথা একদম শুনতে ইচ্ছে করছে না। কারণ আপনারা যেটা বলছেন সেটার কোনো প্রমাণ নেই। যে পর্যন্ত আমার সামনে প্রমাণ না হবে আর আনন্দীকে আমি না পাবো, সেই পর্যন্ত আমি কোনো কিছুই বিশ্বাস করব না। তখন বিজয় বলতে থাকে, প্লিজ তোমরা এরকম ভাবে বলো না। ছেলেটাকে কেন তোমরা এরকম করছো? তখন আদি বাবা বলতে থাকে, চুপ করো তুমি, তোমার জন্য আজকে এই সব কিছু হয়েছে। তখন আদি বলতে থাকে, আচ্ছা আপনাদের কথাই বা আমি শুনবো, সেটার কোনো মানে আছে? কোনো মানে নেই তো। আমি কারো কোনো কথা শুনতে চাই না। ঠিক তখনই সবাই মিলে আদিকে জোর করতে থাকে। আর তখন চলে আসে তিথির। তিথির এসে বলতে থাকে, আদি প্লিজ আমি তোকে কিছু বলতে চাই। তখন আদি বলতে থাকে, আচ্ছা তিথির, এমন টাইমিং মতো তুই কি করে চলে আসিস বলতো? তখন তিথির বলে, মানে? তখনই আদির বাবা বলে, তুই তিথিরের সাথে এরকম করে কথা বলতে পারো না আদি। তখন আদি বলে, আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো কিরকম ভাবে আমি তিথিরের সাথে কথা বলবো না বলবো? তারপর তিথির বল, তুই কি করে এমন টাইমিং মতো চলে আসিস? তখন তিথির বলে, দেখ আদি, তোকে মেয়েটা এরকম ভাবে ঠকালো, তোকে সবকিছুতে আমি রক্ষা করছি। তাহলে আমার খারাপ লাগে দেখ, তোকে খারাপ থাকতে দেখে আমার খারাপ লাগে। তোর কষ্টে থাকতে দেখলে আমার কষ্ট লাগে। তুই কেন বুঝতে পারিস না? তখন এই কথাতে আদি বলতে থাকে, ও আচ্ছা, তোরা তো পাস্ট, প্রেজেন্ট এবং কি ফিউচার সবকিছু বলে দিলি, তাই না? তখনই তিথি বলতে থাকে, হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, কারণ এই আনন্দী ফিরে আসবে। ও তো এভাবেই ওই ৫ লাখ টাকা সাতনরি হারেই পেট ভরেনি, তাই না? তুই তো ওর জন্য সোনার ডিম পাড়া হাঁস। ও একদিন চলে আসবে, তোকে ভুলভাল বোঝাবে আর তুই ওর ফাঁদে ঠিক পা দিবি। তখনই আদি বলতে থাকে, ও আচ্ছা, তারপরে কি হবে তিথির? তখন তিথির বলতে থাকে, দেখ আদি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, সেজন্য আমার কষ্ট হয়। তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়, সুমনা সহ সবাই চমকে যায়। তখন আদি তিথিরকে বলতে থাকে, আচ্ছা তুই কি চাস বলতো? তখন তিথির বলে, দেখ আমার জন্য না হোক, তুই তোর জন্য অন্তত আমাকে বিয়ে করে নে। যা শুনে বাড়ি শুদ্ধ সবাই অবাক হয়ে যায়, বিজয়া, ঠাম্মি, সুমনা, তনুশ্রী সহ সবাই আর আদিও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে